ট্রেজারার অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর অর্জুন গোপ, অর্গানাইজিং সেক্রেটারি আসাম জোন এবং সহপ্রমুখ অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, নিউ দিল্লি। এখানে উপস্থিত আছেন যিনি স্বাগত ভাষণ আমাদের মাঝে রেখেছেন এই অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের যিনি সভাপতি, এই গভর্নমেন্ট এডেড স্কুলের শ্রী টিটু সাহা মহোদয়। উপস্থিত শ্রী প্রণব মল্লিক, জেনারেল সেক্রেটারি এই অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘে। তাছাড়া এখানে অন্যান্য বিশিষ্ট শিক্ষাবিদরা এখানে উপস্থিত আছেন, ডাক্তারবাবু দেখলাম উপস্থিত আছেন। তাছাড়া যাদের জন্য আজকের এই কনভেনশন, রাজ্যভিত্তিক কনভেনশন, শিক্ষক শিক্ষিকাগণ এবং AAVRSM এর যারা সদস্যরাগণ এবং আমার সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমবার খুব সম্ভবত আমি এই আপনাদের অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক যে মহাসংঘ, সেখানে আমি এসেছি। এখানে এসে অনেক কিছু আমি জানতে পারলাম এবং এখানে যে দাবি দাওয়া রাখা হয়েছে সেই দাবি দাওয়া সম্পর্কেও আমি জানলাম অনেক কিছু। তার আগেও আমার কাছে এই বিষয়ে বারবার কথা হয়েছে। বিশেষ করে শিক্ষক কর্মচারীদের ওখানে যে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে বহুদিন ধরে, অনেকে অলরেডি রিটায়ারমেন্টে চলে গেছে, আমার কাছে যা খবর, সেই বিষয়ে অলরেডি একটা আলোচনা আমি করেছি, আধিকারিকদের সাথে আমি কথা বলেছি। তারপরেও অনেক বিষয় আমি জানলাম যখন বক্তব্যের মাধ্যমে, যেগুলো আমার নেক্সট টাইম ডিসিশন নিতে অনেকটা সুবিধা হবে। কিন্তু যে বিষয়ে আমাদের রাষ্ট্রবাদী চিন্তাধারায় আমাদের যিনি সর্বভারতীয় ট্রেজারার মহোদয় বললেন, আমি ভেবেছিলাম ওইভাবে কিছু একটা সম্মেলন এখানে হবে, কিন্তু বহু পুরনো স্টাইলে যেভাবে হতো আগের কনভেনশন, বা আমিও সেক্রেটারি ছিলাম একটা অ্যাসোসিয়েশনের বহু বছর, এখানে আসলেই কোনো মন্ত্রী বা কেউ থাকলেই কি দাবি দেওয়া সেটা আগে বলতো, কিন্তু সেটা পূরণ করে দিয়েছেন আমাদের ট্রেজারার মহোদয় এত সুন্দরভাবে, কি উদ্দেশ্যে, এবং লাস্টে দিয়ে একটা লাইন বলেছে। সেটা হলে আমার কাছে আরও ভালো লাগতো। যাই হোক, ডোন্ট ওয়ারি, আমি এটাকে পূর্ণভাবে নেইনি, কিন্তু এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এগুলো আমরা দেখেছি কমিউনিস্টদের সময় এগুলো হতো, মন্ত্রীদের আনা হতো, আসার পর এটা একটা গদ বাঁধা। আমাদের মেইন আপনারা শিক্ষক, বিশেষ করে অন্যান্য যে শিক্ষক শিক্ষিকা, এটা একটা সাংঘাতিক প্রফেশন, নোবেল প্রফেশন যে আমাদের ডাক্তারদের বলে, তার থেকেও আমি বলবো ডাক্তারদের মধ্যে শিক্ষক আছে, কিন্তু এটা নোবেল প্রফেশন, ইফ আই এম নট রং। ডোন্ট মাইন্ড, আমি খুব খোলাখুলি বললাম। তো আমার কাছে মনে হলো ওই দৃশ্যটাই আবার পুরনো এখানে তাজা হয়ে উঠলো। কিন্তু উনি যেভাবে করলেন যে আমরা এখানে যারাই শিক্ষকরা আছেন, হোয়াই উই আর মেন ফর, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু উনি খুব সুন্দরভাবে বলেছেন। উনি এসছেনও দিল্লির থেকে, এখন এসছেন ঠিকই, কিন্তু খান্ডুয়ার কাছাকাছি ওনার বাড়ি, মধ্যপ্রদেশে। আমি ওনার খবর ভাবলাম ইন্দোর থেকে একটু কাছেই, আমি গিয়েছিও কয়েকবার খান্ডুয়াতে। এবং আমাদের প্রচুর কাজ আছে, প্রচুর কাজ করতে হবে। একটা ছোট উদাহরণ দেই, যে মাঝে মাঝে আমি যখন স্কুলগুলোতে যাই, দেখি বাউন্ডারির কথা বলেছে। আমি একবার ভাবি যে 35 বছর ধরে ওরা রাজত্ব করেছে, বাউন্ডারি ছাড়া, সীমানা ছাড়া স্কুল বানিয়ে দিয়েছে। আর সব জায়গায় একই, কোনো হসপিটালে যাই, PHC-তে যাই, সেখানেও কোনো বাউন্ডারি ছাড়া। তো ন্যাচারালি সেখানে আমার যে জায়গাটা, সেটাকে তো আগে জানতে হবে, চিনতে হবে।
তো আমাদের কাছে প্রচুর মানে হারকুলিয়ান টাস্ক, হিমালয়ান টাস্ক আমি বলবো, প্রচুর কাজ আমাদের। সমস্ত জায়গায় আমি অ্যাক্রস দ্য স্টেট আমি ঘুরি, সেখানে দেখি কি অবস্থা। সেই জায়গায় আমাদের বাজেট, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের সম্পর্কে আলোচনা করেছেন। আজকে আমাদের ত্রিপুরাতে কিন্তু সেই মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশের মতো অবস্থা নেই। তারপরেও দেখুন, গতকালই হিমাচল প্রদেশে আপনারা নিশ্চয়ই দেখেছেন যেখানে যে তাণ্ডব লীলা হয়েছে, যেটা গত বছর আমাদের এখানে হয়েছে। তারপরও গুড জেস্টারের কারণে আমরা 5 কোটি টাকা গতকাল আমি পাঠিয়েছি সেখানে। আমাদের এত সীমিত ক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের পার্টির তরফ থেকে আমি অলরেডি কথা বলেছি, সেখান থেকেও প্রায় 45,000 টাকার মতো যেসব রিলিফ ম্যাটেরিয়াল লাগবে সেটাও আমি দিল্লির থেকে পাঠানোর ব্যবস্থা করছি, 45 লক্ষ টাকা। তো আমরা হচ্ছে দেশ ভাবনার, দেশের জন্য, মানুষের জন্য, যখন মানুষের সমস্যা হবে সমস্যার সমাধান কিভাবে করতে হবে সেই জায়গায় যেতে হবে। এখানে যারা টিচাররা আছেন আপনাদের কাজ কিন্তু সেটাই, আপনারা কিন্তু অনেকটা সামনে চলে এসছেন। তো যারা ছোট ছোট ছেলে মেয়েরা দেন তাদের মধ্যে যে দেশ ভাবনার যে বিষয় সেটা আপনারা যত বেশি ওনাদেরকে বুঝাতে পারবেন তত বেশি আমাদের ভবিষ্যৎ, আমাদের রাজ্যের এবং আমাদের দেশের ভবিষ্যৎ সেটাই গড়বে। এখানে আমরা সবসময় বলি আমরা যে রাষ্ট্রবাদী চিন্তাধারায় যে জায়গায় থাকুক, আমরা বলছি আমরা সমর্পণের ভাবনা। এখানে ব্যক্তিগত ভাবনাটা এটা কিন্তু পরে আসবে, কিন্তু আমাদের রাজ্যের ভবিষ্যৎ যারা, দেশের যারা ভবিষ্যৎ, তাদের বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। ইউ আর দ্য টিচার অ্যাজ ওয়েল এজ ইউ আর প্রিচার। স্টুডেন্টসদের আপনাদের বুঝাতে হবে, কারণ আগামী দিন কোন পথে যেতে হবে। এখানে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি বিকশিত ভারত 2047 100 বছর পূর্ণ হবে, সেই বিষয়ে রোড ম্যাপ দিয়েছে। এখন উনি বলছেন যে 2047 যে রোড ম্যাপ, আমরা 100 বছরে আমাদের ভারত কি হবে সেটা সম্ভব হবে রাজ্যগুলো যদি তাদের রোড ম্যাপ বানায়, যেমন বলা তেমনি আমরাও সেভাবে করলাম। আপনারা শুনে খুশি হবেন, ত্রিপুরাতে 2047 আমাদের ত্রিপুরা বিকশিত যে ত্রিপুরা সেটা আমরা তৈরি করেছি। সমস্ত স্টেটগুলো তৈরি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, এবং আমরা অনেক আগেই কিন্তু সেটা তৈরি করে ফেলেছিলাম, কিন্তু ক্যাবিনেট এবং অন্যান্য কারণে আমাদের একটু দেরি হয়েছে। আমরা অনেক আগে তৈরি করেছিলাম সারা ভারতবর্ষের মধ্যে, আমরা কিন্তু 5th পজিশনে। তারপরে শুধু তাই নয়, কালকেও এনএসির যে বর্তমান যিনি সেক্রেটারি হয়েছেন উনি এসেছিলেন আমার সাথে দেখা করতে। बोले सर आपको कॉन्ग्रेचुलेशन। मैं बोला क्यों? बोला आप एनईसी पूरा नॉर्थ ईस्टर्न रीजन में हमने देखा कि आप ही एक राज्य जहां पर ये जो रोड मैप सिर्फ त्रिपुरा ही बनाया, पूरा आउट ऑफ 8 स्टेट इन नॉर्थ ईस्टर्न रीजन, इसलिए मैं मुबारकबाद देना चाहता हूँ। तो আমরা, আমি ওনাকে ইন রিপ্লাই আমি বললাম দেখুন আমরা চাই যে ভালো করে আরও ত্রিপুরাতে যাতে আরও ডেভেলপ হোক, আরও যাতে ডেভেলপ হয়। তো তার জন্য আপনারা এনএসির থেকে আরও ফান্ড দিন, যেসব আপনাদের যে প্রজেক্টগুলো আছে সেগুলো আপনারা নিশ্চয়ই আপনারা দেখবেন, এবং আমি প্রতিদিন সেই প্রজেক্টগুলো আমি দেখছি যে ঠিকভাবে হচ্ছে কি না, টাইমলি হবে কি না। এখানে অনেক সমস্যা আছে, বাংলাদেশের বর্তমান সিচুয়েশনের কারণে অনেক জিনিস ম্যাটেরিয়াল সেগুলো আনাও সম্ভব হয় না। তারপরেও উনি বললেন যে আমি এখানে যা দেখলাম আমাদের যেসব প্রজেক্টগুলো আছে আপনারা ঠিকভাবে করছেন, এর জন্য উনি সাধুবাদ দিয়েছেন। তো আমাদের একদিকে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, একদিকে চাকরি দেওয়া, আবার আত্মনির্ভর তৈরি করার জন্য যে ব্যবস্থা আমাদের সরকার বারবার চেষ্টা করছে, এবং এইগুলো নিয়ে কিন্তু আমাদের সরকারের যে কাজগুলো আছে যেভাবে করছে, আপনারা তো অনেক, যেটা আপনাদের সভাপতিজি বললেন এবং ট্রেজারার সাহেব বললেন, যে যারা অনেক উপরে থাকে তাদের কাছে অপেক্ষা অনেক বেশি থাকে, কিন্তু বুঝতে হবে অপেক্ষার সাথে সাথে লিমিটেশন কতটুকু আছে। আমাদের লিমিটেশন যা বললেন আপনারা সব যদি আমি করি তাহলে তো হয়ে গেল, আর তো কোনো দরকারই নেই। আপনারা তো 100% স্যাচুরেশন পয়েন্ট চলে আসবে।
কিন্তু ওই সিস্টেম বলতে হবে, এর মধ্যে যদি 2-4টা হয়ে যায় তো হয়ে গেল। আরে আমরা তো চাই 100%ই হোক। আগে একটা সময় ছিল রাস্তার মধ্যে জিন্দাবাদ 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 করতো, আবার 15 বছর 3-3টা ইলেকশনের পরে একটু একটু দিত। আমার আগের যে মুখ্যমন্ত্রী ছিলেন, আমাদের এর আগে আমার পূর্বতন মুখ্যমন্ত্রী, ওনার সময় 3% আমাদের সরকার আসার পর 3% দিয়ে দিয়েছে। আমি আসার পর আপনাদের 29 মাসে 29% দিয়ে আমি দিয়েছি। তো আপনারা কি আমার কাছে এসছেন? কোনোদিন তো আসেননি, ডিমান্ডও করেননি, তাহলে 32% দিয়েছি। আপনাদের থেকে বেশি চিন্তা যে কি করে সেন্ট্রালি এতগুলো আমাদের বারবার ওনাদের বাড়াচ্ছে দিয়ে, ডিফারেন্সটা কত তাড়াতাড়ি কমানো যায়। 1% দিয়ে যদি দেই, 1% দিয়ে দিলে আপনার 100 কোটি টাকা। ভাবুন, আমাদের 27,000 কোটি টাকা আমাদের বাজেট ছিল গত বছর, এইবার গিয়ে আমরা প্রায় 32,000 কোটি টাকা করেছি। আমাদের রিসোর্স কোথায়, আমাদের সোর্স কই ইনকামের? তারপরও আমরা কিন্তু যেভাবে ট্রান্সপারেন্সির সাথে কাজ করছি, তারপরও বাইরের থেকে যখন আমরা এক্সটার্নাল যে এডেড যে ফান্ডগুলো আছে সেইগুলো আমাদের ক্যাপিং করা আছে। 3 বছরের জন্য আমাদের কাছে বলে দিয়েছে অলরেডি যে 4,000 কোটি টাকার বেশি নেওয়া যাবে না। তো অথচ অন্যান্য যেসব মেজর যে ল্যান্ডগুলো আছে আমাদের ভারতবর্ষে, সেখানে কিন্তু ক্যাপিং নেই। তারপরও আমি আশাবাদী যে যার যাই আছে, যার সমস্যা আছে, এই সমস্যাগুলো রাজনৈতিকভাবে না করে সমস্যার যে বিষয়গুলো আছে নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমি দেখব এবং এগুলো করব। কিন্তু আপনাদের কাছ থেকে কিন্তু অনেক বেশি আমাদের আশা। ভবিষ্যতের আপনারা কারিগর, আপনারা ইনভেস্ট করছেন, কিন্তু ইউ আর ইনভেস্টিং ইউর এনার্জি, ইউর ট্যালেন্ট, ইউর এডুকেশন টু দ্য নেক্সট জেনারেশন। কারণ আপনারা যে ইনভেস্ট করছেন আপনাদের ছেলে মানে স্টুডেন্টদের যারা আছে, সেই ইনভেস্ট কিন্তু আলটিমেটলি কিন্তু ফিরে আসবে রাষ্ট্র নির্মাণের এবং রাজ্য নির্মাণের ক্ষেত্রে। এখানে আপনাদের সম্মান বা আপনাদের কোনো অবস্থায় আলাদাভাবে মানে খাটো করে দেখার উপায় নেই এখানে। এবং আমি নিশ্চিত যে এই ধরনের আপনারা এই মহল এখন যেটা তৈরি হয়েছে এখানে, এই মহল কিন্তু আগে ছিল না। আগে একটা বিদেশি কালচার ত্রিপুরাতে আমরা দেখেছি, টিচার্সদের মধ্যে বেশি প্রকট ছিল সেটা। এখন আস্তে আস্তে করে, আর মানুষ তো পরিবর্তনশীল, প্রতিটা জিনিস শরীরেই পরিবর্তনশীল। ছিলাম শিশু, হয়ে গেলাম বালক, বালকের পরে হলাম তারপরে যুবক, যুবকের পরে এখন প্রৌঢ়। এই যে শরীরের মধ্যেই পরিবর্তন, তাহলে যারা যে মানসিকতার লোক আছে এদের মধ্যেও পরিবর্তন আসা উচিত। কারণ সেই অবস্থা সেই রকম প্ল্যাটফর্মেই ছিল না। আমি নিশ্চিত যে এখনো বহু লোক এখন বুঝতে পারছে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশকে শক্তিশালী করছে, সেটা কেন তারা বুঝবে না। এখনো আমি শুনি যে মেলার মাঠের যে ওদের যে কর্মচারী সংগঠন আছে, এই বসে বসে সেই যে বিদেশির যে রণনীতি, বিদেশি যে কালচার, সেই অদ্ভুত অদ্ভুত যে ওয়ার্ডগুলো আছে সেইগুলো নিয়েই বলছে। কালকে আমার কাছে কিছু লোক আমার কাছে ডেপুটেশন দিতে এসেছিল, শ্রমিক কর্মচারী এইসব বলছে। আমি আরে তোমার তো ভাষাগুলো তো পুরনো পুরনো লাগছে, এগুলো ছাড়ো, এখন এগুলো ছাড়ো। শ্রমিক কর্মচারী থাকবে, কিন্তু ইনডিসিপ্লিন কি করে হবে? ওদের একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করতে হবে? না, যেভাবে আছে এইভাবেই চলতে দিতে হবে। তাহলে আজকে যানজটের যে অবস্থা, ইনডিসিপ্লিনের যে অবস্থা, তাতে করে তারা খাবে। কিন্তু আমরা আজকে কতজন শ্রমিক আছে তোমার? বললো আমাদের এখানে প্রায় 25,000-এর মতো। আমি সারা ত্রিপুরার লোক সংখ্যা কত? প্রায় 40 লক্ষ। তাইলে 25,000 লোকের জন্য যদি এইভাবে ইনডিসিপ্লিন অবস্থায় থাকে, তাহলে এতগুলো লোকের সমস্যা হচ্ছে। উই ডিউ রেসপেক্ট টু দেম, তাদেরকেও তো আমরা চিন্তা করব, কিন্তু ডিসিপ্লিনের মধ্যে থাকতে হবে। ইনডিসিপ্লিন ওয়েতে কেন চলবে? তাদেরকেও আমরা যেভাবে সুন্দরভাবে থাকার, কীভাবে বাঁচতে হবে, কিভাবে চলতে হবে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে।
তবেই তো বিকশিত ভারতের যে দৃষ্টিভঙ্গি, আমাদের রোড ম্যাপ সেভাবে তৈরি করতে হবে। খালি গতানুগতিক খালি এগুলোই বলবে। আমরা আজকে যেভাবে এমএসএমইর মধ্যে আমরা প্রায় মানে 3.1 লাখ লোক আজকে এমএসএমই, বিশেষ করে মাইক্রো এন্টারপ্রেনার বহুত হয়ে গেছে আমাদের, তার কাজের ব্যবস্থা করেছি আমরা। রাস্তা খালি আছে তো যে কেউ বসে গেলেই হবে, ফুটপাতের মধ্যে বসে গেলেই হবে, মানে এইভাবেই চলতে হবে সারা জীবন। কোনো একটা জায়গার মধ্যে কর্নার পেলেই দেখা গেল একটা অবস্ট্রাকশন করে একটা মন্দির বসিয়ে দিল, এটা এইভাবেই চলবে জীবন? তো হবে না। মন্দিরের জায়গায় আমাদের রাখতে হবে, যত্রতত্র হবে না। রাস্তাঘাট বন্ধ করে আমি কিছু নাম দিয়ে যে এদের যাবে কোথায়, এইভাবে তো চলতে পারে না। এটা পরিবর্তন দরকার, সমাজ ব্যবস্থার পরিবর্তন আমাদের দরকার। শিক্ষকদের সেই দায়িত্বটা, এটা বুঝতে হবে, সবাইকে বুঝাতে হবে। আমি ওনাদেরকে বললাম যে আপনারা এখানে এসছেন, আর আপনারাই ওই বাইরে যান, কোথায় সিঙ্গাপুর, থাইল্যান্ড, তারপর ওই ইজিপ্ট, ওইখানে যাচ্ছেন। সেখানে এসে বলছেন কি সুন্দর দেখে আসলাম, কি ফাইন, আর নিজের জায়গায় এইভাবেই আপনারা থাকবেন। আপনাদেরও তো দায়িত্ব যে এই শহরকে সুন্দর রাখা, এই রাজ্যকে সুন্দর বানানো। আপনাদের উপর অনেক দায়িত্ব, কিন্তু আমি বলছি শিক্ষক শিক্ষিকারা আমাদের, যদিও বলেছেন যে আমাদের রাজ্যের মেরুদণ্ড, আমাদের দেশের মেরুদণ্ড, কথার কথা নয়। আপনার টিচার এবং স্টুডেন্টসদের যাদের যে সম্পর্ক, সুমধুর সম্পর্ক, তারা কিন্তু সবসময় তার একটা হাত বাড়িয়ে দিয়েছে, যে স্টুডেন্টস মনে করি দে আর ইন সেফ হ্যান্ড, সমস্ত জায়গায় সেফ হ্যান্ড। এই যে ভাবনা যে আমি নিজেকে আরো আপডেট করব, আমি একজন শিক্ষক, আপনারা অন্য প্রফেশনেও যেতে পারতেন, অন্য প্রফেশনে গেলে পয়সা আরো বেশি পেতেন, কিন্তু জাননি আপনারা এসছেন শিক্ষকতার দিকে। অর্থাৎ এখানেই বিষয়টা বুঝতে হবে যে আমাদের আগামী দিনের যা প্রজন্ম, দে আর ভেরি নিয়ার ইউর টিচার অ্যান্ড দে আর ভেরি নিয়ার টু ইউর হার্ট। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সত্যিকারের ওদেরকে যে শিক্ষাদান দেওয়া, টাকা পয়সা ইত্যাদি আসবে, চলতে থাকবে, এগুলো কিন্তু সারা জীবন আপনাকে মনে রাখবে। এবং যখন আপনারা এই কাজটা আমাদের করবেন, আজকে ঠিক আছে আমিও আজকে এই জায়গায় আছি, তো সেই জায়গায় থাকাতে আমরা কিন্তু নিশ্চিন্ত থাকবো যে না, আমাদের টিচাররা এখানে আছেন, আমরা যে কাজটা তারা কিন্তু অনেক বেশি আমাদের সাহায্য করছে, তাহলে আমরাও অনেকটা নিশ্চিন্ত থাকতে পারি। তবেই অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক যে মহাসংঘ, তার কিন্তু উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করবে। যেটা আমাকে বলা হয়েছে আপনাদের সাথে বসার জন্য, আই হ্যাভ নো প্রবলেম, আই উইল কল ইউ অ্যান্ড উইল সিট টুগেদার। যেটা করা যাবে আমি বলবো, যেটা করা যাবে না ডাইরেক্টলি বলে দেবো হবে না, বা আস্তে আস্তে করে করব। কিন্তু এইভাবেও চলবে না। এখানে প্রায় যা আমার কাছে আছে, 27শে জুলাই 2017-তে প্রথম এখানে আমাদের মহাত্মা গান্ধী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এই সংগঠনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। তারপর তো সোসাইটি রেজিস্ট্রেশন হয়েছে। 2018 সালে এই সদস্যের সংখ্যা ছিল প্রায় 300। পরবর্তী সময়ে দেখা গেছে যে প্রায় G1 রুলস সংশোধন ইত্যাদি হয়েছে। এখানে একটা বিষয় আমাকে বলা হয়েছে যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা হেডমাস্টারের, আমাদের এখানে সুপ্রিম কোর্টে আপনারা সবাই জানেন যে রিজার্ভেশন পলিসি নিয়ে বলেছেনও, যে রিজার্ভেশন ঠিকই বলেছেন উনি, যে রিজার্ভেশন তো এখানে একটা পোস্ট যদি থাকে তাহলে রিজার্ভেশনের তো প্রবলেম হওয়ার কথা নয়। আমরা এই বিষয় নিয়ে অলরেডি 3 প্রস্তাব 4 প্রস্তাব আমি কথা বলেছি, দিল্লির থেকে যারা লয়াররা আছেন আমাদের স্ট্যান্ডিং কাউন্সিলের, তাদেরকেও ডেকেছি, আরও অনেককে কথা বলেছি। এবং আমাদের সরকার আসার পর আমরা যে প্রমোশনটা আমরা দিলাম সেটা হচ্ছে অ্যাডহক বেসিস। তো অ্যাডহক বেসিসে যদি দেয় এবং এটাকে অ্যাডহক থেকে উঠিয়ে আমরা অন্য কিছু আর একটা করা যায় কি না অলরেডি চিন্তা ভাবনা করছে। আমরা আগামী দিন সেদিকেও আমরা চিন্তা ভাবনা করছি যে মানে সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট আছে সেটাকেও মাথায় রেখে আমাদের করতে হবে।
তো আগামী দিন দ্য ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস। আপনার সরকার আমরা কি কাজ করছি না না করছি সেটা কাজের মাধ্যমে যদি আমি আশ্বাস দিয়ে যাই আর সেটা করলাম না তাহলে লাভটা কী হবে? আগে করতে দিন, তারপরে সে আপনাদের সাথে কথা বলবো। এখানে এই যে গভর্নমেন্ট এইডেড স্কুলের এখানে প্রায় 42 এবং উচ্চ মাধ্যমিক স্তরে 29টি, মাধ্যমিক স্তরে 4টি, সিনিয়র বেসিকে 2টি এবং প্রাইমারি স্কুলে 8টি। প্রাইমারি স্কুলে বলা হয়েছে যে টিচারই নেই, স্টুডেন্টও আসছে না সেখানে। তো আমরা বিষয়গুলো নিশ্চয়ই আমি দেখব। আর এখানে আপনারা কিন্তু ইউ আর দ্য প্যারেন্টস অফ দ্য নেক্সট, প্যারেন্টস টু প্যারেন্টস আপনারা স্টুডেন্টদের স্কুলের মধ্যে বা এমনিতেও আপনারা যখন, কারণ আপনারা কিন্তু স্বপ্ন দেখাতে পারেন স্টুডেন্টদের, এবং এই স্বপ্ন আপনারা যত বেশি করে দেখাবেন এবং সেটা যত বেশি মানে ফ্রুটফুল হবে তত বেশি আমাদের এখানে যে যে হিউম্যান রিসোর্স, গুড হিউম্যান রিসোর্স সেটা সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনাদের আমি অনেক জায়গায় বলি সেটা, উনি যখন 2014-তে আসলেন উনি একটা হিসাব নিলেন যে আমার এখানে হতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনারা টিচার ইত্যাদি সব জায়গায় আছে, লয়ার। তারপর দেখা গেল সে দক্ষতার ক্ষেত্রে সব জায়গায় আছে কিন্তু দক্ষতার ক্ষেত্রে মাত্র 32%। তো উনি বললেন যে 32% এই মানে এমপ্লয়াবিলিটি যেটাকে বলে সেই নিয়ে আমি দেশকে কি করে চালাবো, সেই জায়গায় উনি সমস্ত জায়গায় আমরা ত্রিপুরাতে আমরা চেষ্টা করছি সবার মধ্যে যে যেখানেই থাকুক তার মধ্যে যাতে স্কিলটা ডেভেলপ হয়, যে যে জায়গায় থাকুক সেই ডেভেলপ করার জন্য আমরাও চেষ্টা করছি। এখন এইবার গিয়ে সেটা 52%-এর উপরে সারা ভারতবর্ষে হয়েছে। আমাদের এখানে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি এবং এতগুলো কাজ আমরা একের পর এক করছি বলেই আজকে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে আপনারা এগুলো একটু ভাববেন, চিন্তা করবেন। আর এগুলো নিয়ে আপনাদের যখন অফিসে বসবেন, নিজেদের মধ্যে বসবেন, এগুলো আলোচনা দরকার। অনেক জিনিস অপোজিশন থেকেও কিন্তু শেখা যায়। সারাক্ষণ ধরে দেখবেন নীতি দীর্ঘ আলোচনা করছে এবং এমন সব টার্ম ব্যবহার করে আপনারা কেন এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু ট্রেজার, এত ভালো ট্রেজার আছে, এইগুলো নিয়ে আপনারা যখন প্রতিনিয়ত আলোচনা করবেন আর আপনাদের কথা কিন্তু সমাজ শুনবে। একজন টিচার যখন একটা কিছু বলে মানুষ শুনে যে আরে আমার টিচার, তারা একটা সমাজের একজন বিশিষ্ট ব্যক্তি। কাজেই এই যে ভাইব্রেশনটা নেক্সট জেনারেশনকে আপনারা নিশ্চয়ই দেবেন। দেখুন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা যে এতগুলো কাজ করছি, এখানে আজকে নর্থ ইস্টার্ন জোনে আমরা পার ক্যাপিটা যদি আমরা ইনকাম করি, ইনকামের কথা বলি, পার ক্যাপিটা ইনকাম এখন নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সিকিমের পরে আমরা সেকেন্ড বেস্ট আমরা ত্রিপুরার। এখন আমরা যদি জিএসডিপির কথা বলি আসামের পরে আমরা সেকেন্ড বেস্ট। এই যে একের পর এক আমরা কাজ করছি, এর মধ্যে আপনারা দেখেন এখন আমরা সাক্ষরতার দিক দিয়ে রাজ্যে 3rd পজিশন আমরা এসেছি গোয়া এবং মিজোরামের পরে। তো এটা কী করে সম্ভব হচ্ছে? এটা সম্ভব হচ্ছে আমরা ঠিক পথে আছি কিনা, ঠিকভাবে চলছি কিনা। আমরা আজকে যদি ল অ্যান্ড অর্ডারের কথা বলুন, 28টা রাজ্যের মধ্যে আমরা নিচের দিক থেকে আজকে 3rd পজিশনে। তো একের পর এক আমরা কাজ করছি, ঠিকভাবে চলার চেষ্টা করছি, তারপরেও এসে বলবে এখানে এই নেই সেই নেই ইত্যাদি এমুক তেমুক। আরে কি করে সম্ভব? এতদিন ধরে আপনারা যেভাবে কালচার এখানে সৃষ্টি করেছেন একদিনে তো সেটা শেষ হবে না, অনেক টাইম লাগবে। কিন্তু আমরা চেষ্টা করছি এবং রেজাল্ট আমরা যা দেখছি সেই ডাটা আমাদের বলছে যে আমরা ঠিকভাবে চলছি। এবং আমি আবার একটা কথা আপনাদের বারবার না বললেই হয়, আপনারা কিন্তু এমন কারিগর সমাজে যে অন্ধ ব্যক্তিকেও কিন্তু দেখানোর সুযোগ আপনারা করে দিন। একটা ব্লাইন্ড পারসন তাকেও কিন্তু শিক্ষিত করার দায়িত্ব কিন্তু আপনাদের, এবং দ্যাট ইউ ডু ইট, অলওয়েজ ইউ ডু। এটা সাংঘাতিক বিষয় আপনাদের। আজকে এখানে নেলসন ম্যান্ডেলাজি একটা কথা বলছেন যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল উইপেন হুইচ ওয়ান ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। এডুকেশনের আপনারা আছেন, এরপরে আর কি লাগে আপনাদের? এই বিষয়গুলো নিয়ে আপনারা আমাদের রাজ্যের আমরা যেসব প্রকল্পগুলো করছি, আমাদের ত্রিপুরাতে এখন যে
যে আমাদের গ্রামীণ অর্থনীতি এত বেটার হয়েছে আমাদের এখানে অলরেডি এই যে মাননীয় প্রধানমন্ত্রীজির একটা ইচ্ছে ছিল যে লাখপতি দিদি বানানোর, 1,08,000 লাখপতি দিদি হয়েছে এখানে। এসএইচজি গ্রুপ আগে আমাদের 4,000 ছিল আমাদের সরকার আসার আগে, সেই জায়গায় আমাদের 56,000 এসএইচজি গ্রুপ এখন ত্রিপুরাতে হয়। প্রতি ক্ষেত্রে আমাদের কৃষকদের আয় বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করছিলাম, যে 6,000 6,500 আসলো, এখন প্রায় 14,000-এর কাছাকাছি চলে এসছে। আমরা সেইভাবে চলছি। তো শিক্ষককে নিয়ে আমাদের চলতে হবে, শিক্ষক ছাড়া চলবে না, কোনো অবস্থায় চলবে না, সে গভর্নমেন্ট এডেড হোক আর মানে গভর্নমেন্টেরই হোক, সবাইকে নিয়ে আমরা চলব। এর মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের যে উচ্চশিক্ষার যে সুযোগ আরও যাতে বাড়ানো যায়, তার জন্য আমবাসা, কাকরাবন, করবুক নতুন করে আমরা কলেজ সেখানে তৈরি করছি। এখানে উইমেন্স কলেজে আমরা ওইখানে উইমেন্স ইউনিভার্সিটি করারও প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আমরা নরসিংগড়ে যে ন্যাশনাল ল ইউনিভার্সিটি এবং টিআইটির সেখানে নতুন ইনফ্রাস্ট্রাকচার আমরা প্রচুর পরিমাণে ওখানে টাকা দিয়েছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় আমরা সবাই জানেন যারা 12th ক্লাস পাস করেছে তাদেরকে 140 যারা মেধাবী যারা ছাত্রীরা আছেন তাদেরকে বিনামূল্যে আমরা স্কুটি প্রদান করেছি। আমরা সমস্ত যারা কলেজে মেয়েরা আছেন বিশেষ করে আমরা বারবার বলছি যে মেয়েদের আরও যাতে করে শক্তিশালী করা যায় সমাজে, তার জন্য সেখানে কোনো রকম ফি যাতে না দেওয়া হয় তার জন্য আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর তখন আমি ঘোষণা দিয়েছি এবং সেটাও চলছে। তাতে করে আমাদের গ্রস এনরোলমেন্ট রোল যেটা সেটা অনেকটা বেড়ে গেছে এখন মেয়েদের। আমরা যারা দিব্যাঙ্গ যারা আছেন, যারা দৃষ্টিহীন, তাদের জন্য চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ আমরা চালু করেছি। সেখানে যারা স্নাতক বা স্নাতকোত্তর যারা আছেন তাদেরকে 5,000 টাকা করে আমরা প্রতি মাসে মাসে দিচ্ছি। ডিপ্লোমা কোর্সের জন্য 4,000 টাকা করে দিচ্ছি। আমাদের এখানে ইউনিভার্সিটি আগে আমরা যখন পড়াশোনা করতাম আমাদের এখানে তো তখন বোর্ডই ছিল না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আন্ডার আমরা পড়াশোনা করেছি। ক্লাস 11 ছিল, আগে ছিল মেট্রিক, তারপর ক্লাস 11, 12th হয়েছে, এখন আমাদের এখানে আমাদের নিজস্ব বোর্ড হয়ে গেছে। এখানে আমাদের ইউনিভার্সিটি হয়েছে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, আগে ছিল ত্রিপুরা ইউনিভার্সিটি, এটা এখন সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়েছে। এখন কতগুলো ইউনিভার্সিটি হয়েছে, ধম্মাদেপা ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট ইউনিভার্সিটি হয়েছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি হয়েছে, আরিয়াভাট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হয়েছে। এবং সেটা ন্যাশনাল এডুকেশন পলিসি মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন 33 বছরে এতদিন ধরে একটা এডুকেশন পলিসি পর্যন্ত তৈরি করেননি। সেই জায়গায় আপনারাও এর মধ্যে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন তারাও এতে সাহায্য করেছে, বড় বড় স্কলার যারা আছেন তারাও এর মধ্যে সাহায্য করেছে। এই এনএপি আমাদের এখানেও লাগু করেছি আমরা, সেইভাবে পাঠ্যপুস্তক আমরা তৈরি করেছি। এডুকেশন হাব একটা তৈরি করার আমরা চিন্তা ভাবনা করছি। এখানে মাতা ত্রিপুরেশ্বরী ওপেন ইউনিভার্সিটি সেটাও আমরা সেখানে শুরু হয়ে গেছে। এখনও এই ইউনিভার্সিটি আরও যে বড় বড় ইউনিভার্সিটি আসার জন্য মানে অলরেডি তারাও অ্যাপ্লাই করেছে। এখানে ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ ইন এডুকেশন সেখানেও নতুন ভবন আমরা তৈরি করেছি। ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরেসি তার উপর ভিত্তি করে আমরা যে কোর্স স্টুডেন্টদের জন্য করেছি আমরা নিপুণ ত্রিপুরাতে এখন সেখানে প্রায় 10,000-এর বেশি যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদেরকে আমরা ট্রেনিং দিয়েছি এবং 4,227টি স্কুলে নিপুণ কর্নার স্থাপন করা হয়েছে। আপনারা জানেন নিপুণ কর্নার সম্পর্কে মনে হয় আপনাদের বলার প্রয়োজন নেই, যে খুব অল্প পয়সায় খরচ করে ক্লাসরুমে এত সুন্দর সুন্দর মানে ওইগুলো বানিয়ে স্টুডেন্টকে এত সুন্দরভাবে মডেল তৈরি করে শেখানোর যে প্রসেস সেই ব্যবস্থা আমরা করছি। এতে করে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক অনেক ভূয়সী প্রশংসা করেছেন। মুকুল যেটা শিশুদের আমরা নিজেরাও যখন স্কুলে যেতাম মনে হতো যে কোথায় এলাম। তো এই যে পরিবেশের সাথে যাতে পরিচিতি গঠনের জন্য মুকুল নামক একটা কর্মসূচি আমরা করেছি। 29 থেকে বাড়িয়ে আমরা প্রাথমিক যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা আগে 29 ছিল, সেখানে 236টি আমরা করেছি। এতে করে প্রায় 13,000-এর উপরে শিশুরা শিক্ষা সেখানে গ্রহণ করছে। এবং সহর্ষ একটা কার্যক্রম, সহর্ষ মানে আনন্দদায়ক শিক্ষা একটা, সেই কার্যক্রমও আমাদের ক্লাস 1 থেকে 8 যারা আছে পড়াশোনা করছেন তাদের জন্য সহর্ষ কার্যক্রম রাখেছি আমরা। PM পোষণ প্রকল্পের যে মনিটরিং ব্যবস্থা সেই ব্যবস্থা হয়েছে।
125টি বিদ্যালয়কে আপনারা জানেন যে সিবিএসসির যে অ্যাফিলিয়েশন নিয়ে আমরা বিদ্যাজ্যোতি স্কুল আমরা করেছি। প্রথমে অনেকে অনেক কথা বলেছে যে বিদ্যাজ্যোতি স্কুল হয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল, আর রেজাল্ট গত বছরের খুব খারাপ হয়েছিল। সেই জায়গায় এখন কিন্তু প্রায় 86% রেজাল্ট এখানে পাশ করেছে। 100% প্রায় 15টি বিদ্যালয় হয়েছে দশম শ্রেণী বোর্ডে, এবং দ্বাদশ শ্রেণীতে দেখা গেছে প্রায় 5টি বিদ্যালয়ে 100% হয়েছে। তো এই যে এগুলো প্যারামিটার, এতে থেকে বোঝা যায় যে আমরা ঠিক পথে চলছি। এখানে যেখানে টিচার দরকার, রিমেডিয়াল ক্লাস, ইংলিশ স্পিকিং আওয়ার, মেন্টর সেশন, ভার্চুয়াল গাইডেন্স, এইগুলোর ব্যবস্থা আমরা করেছি। সুপার 30 প্রকল্প আমরা করেছি। সুপার 30 প্রকল্পে এখন পর্যন্ত সেখানে 8 জন ছাত্রছাত্রী আইআইটি পেয়েছে, 13 জন এমবিবিএস পেয়েছে, 13 জন এনআইটিতে ভর্তির সুযোগ পেয়েছে। যারা মেয়েরা আছেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন গ্রামে গঞ্জে এটা বেশি দেখা যায়, যারা মেয়েরা আছেন ক্লাস 9-এ যারা পড়েন তাদের জন্য আমরা এখন পর্যন্ত যারা তাদেরকে আমরা 1,22,500 উপরে এই যে সাইকেল বিনামূল্যে তাদেরকে আমরা দিয়েছি। চিফ মিনিস্টার্স যে অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড ফর একাডেমিক এক্সিলেন্স, সেখানে প্রায় 700-র উপরে মেধাবী শিক্ষার্থীকে আমরা আইপ্যাড দিয়েছি বা ট্যাব দেওয়ার ব্যবস্থা করেছি। CM7 অর্থাৎ চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং, সেখানেও 200 শিক্ষার্থীকে আমরা সিলেক্ট করেছি, সেখানে তাদেরকে 60,000 করে তাদেরকে দেওয়ার ব্যবস্থা করেছি। এবং সেন্ট্রালাইজ, আগে যত্রতত্র কোশ্চেন হতো, আনসারও সেইভাবে দেখা হতো, এখন আমরা সেন্ট্রালাইজ প্রশ্নপত্রের ব্যবস্থা করেছি। এবং পিএমশ্রী প্রকল্প, মাননীয় প্রধানমন্ত্রীজির খুব এটা একটা ড্রিম স্কিম, সেখানে 84 বিদ্যালয়কে পিএমশ্রী, যে আমাদের যে ভারতবর্ষের যে পরম্পরা, আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সেইগুলোকে মাথায় রেখে সেই পিএমশ্রী বিদ্যালয় তৈরি হয়েছে। আমাদের এখানে 2024-25 সালে আমরা চাই যে সমস্ত স্কুলগুলোকে আরও আপডেট হোক। 12টি বিদ্যালয়কে অলরেডি হাই স্কুলে এবং 5টি বিদ্যালয়কে এই বছরে এই অর্থ বছরে আমরা উচ্চ মাধ্যমিকে আমরা উত্তীর্ণ করেছি। অনেক স্কুলে দেখা যায় বিজ্ঞান বিভাগ নেই, তো সেখানে আমরা বিজ্ঞান বিভাগ প্রায় 10টি বিদ্যালয়ে আমরা এনসিসি ইউনিট করেছি, আর 4টি উচ্চ মাধ্যমিকে আমরা বিজ্ঞান বিভাগ খুলেছি। আমরা 1384টি বিদ্যালয়ে আইসিটি প্রকল্প শুরু হয়েছে, সেখানে 435টি, যেটা আমি একটু আগে বললাম যে স্কিল ডেভেলপমেন্ট, বৃত্তিমূলক শিক্ষা, 1210টি স্মার্ট ক্লাসরুম, 367টিতে টিঙ্কারিং ল্যাব, 180টিতে পার্সোনাল অ্যাডাপ্টিং লার্নিং ল্যাব শুরু করেছি আমরা। বন্দে ত্রিপুরা, এটা শিক্ষামূলক চ্যানেল আমরা শুরু করেছি। 5টি PME বিদ্যা DTH চ্যানেল চালু করা হয়েছে। এবং ত্রিপুরা সায়েন্স ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন এবং ম্যাথ ট্যালেন্টস যে সার্চ এক্সামিনেশন, যারা 9th ক্লাসে পড়ে তাদের, এই যে আমাদের সরকার এখানে আসার পর সেই কাজটা আমরা শুরু করেছি। এখন পর্যন্ত বহু জায়গার মধ্যে, যেটা আমি বললাম আগে, সরকার যেখানে জরাজীর্ণ অবস্থায় রেখে গেছে সেগুলোকে যাতে আরও বেশি করে পরিকাঠামো আরও ভালো হয়, তার জন্য একটা বিরাট অঙ্ক আমরা রেখেছি সেগুলো ঠিক করার জন্য। প্রাকৃতিক দুর্যোগ, আপনারা সবাই জানেন যে গত বছরে প্রাকৃতিক দুর্যোগে আমাদের প্রায় 200 বিদ্যালয় খারাপ হয়ে গেছিলো, সেখানে 12 কোটি টাকা আমরা দিয়েছি। এর মধ্যে PM জনমন প্রকল্পে 32টি হোস্টেল এবং ধরতি আভা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযানে 15টি হোস্টেল, সেগুলোর আমরা অলরেডি অনুমোদন দিয়েছি। 2024-25 সালে শুধুমাত্র SCRTর 19,800 জন শিক্ষককে আমরা প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ট্রেসপের মাধ্যমে এখন পর্যন্ত 14,949 জন শিক্ষক, তারা বিষয়ভিত্তিক বিভিন্ন যে সাবজেক্টে যা তাদেরকে মানে ট্রেনিং দেওয়া হয়েছে, ককবরক, চাকমা, নিজ ভাষায়। এই বিষয়গুলোর মধ্যে আমরা বইও প্রকাশ করেছি। বিগত 5 বছরে আমরা 5,215 জন শিক্ষক ও 125 জন লাইব্রেরিয়ান এর মধ্যে আমরা নিয়োগ করেছি। প্রতিদিন আমরা প্রায় এর মধ্যে প্রায় 19,800 উপরে আমাদের সরকারি মানে চাকরি আমরা দিয়েছি। আর অন্য চাকরি তো আপনার যেখানে কন্ট্রাকচুয়াল আছে সেগুলো বাদ দিয়ে প্রায় 5,000-এর উপরে এই ধরনের চাকরি আছে। আমরা ডাইন হার্নাস এবং কম্পিটিশনের গ্রাউন্ডেও চাকরি দিয়েছি টিচারদের।
তাছাড়া 567 জন প্রার্থীকে এলডিসি, মাল্টিটাস্কিং স্টাফ ইত্যাদি হয়েছে। তো আমরা যে বিষয়গুলো এখানে আজকে আমি শুনলাম, আমি আপনাদের বিশেষ করে, কারণ আমি এখানে যদি আমাদের গভর্নমেন্ট লেভেলে কথা বলি তাহলে হয়তো আপনাদের ভালো লাগবে না, কারণ আপনারা এটা তাকিয়ে রয়েছেন যে আমাদের জন্য আপনারা কি করছেন। গভর্নমেন্ট এডেড স্কুল তো আমাদের ত্রিপুরারই, এটা তো আলাদা কোনো না। তো সেখানেও নিশ্চয়ই আমরা বসবো, আপনাদেরকে নিয়েও বসবো, আগে আমরা ডিসিশন নিই কীভাবে আপনাদেরকে উই ক্যান হেল্প ইউ আউট। তো সেইগুলো আমরা করব, নিশ্চয়ই করব। আমরাও চাই যে প্রতিটা স্কুল, যে 42 স্কুলের কথা বলা হয়েছে মডেল স্কুল, আর এখানে কিন্তু মডেল স্কুল বানানোর অনেক সুবিধা আছে। এর মধ্যেও ভালো রেজাল্ট হয়, আপনাদের স্কুলগুলোতেই কিন্তু ভালো রেজাল্ট হয় কম্পারেটিভলি। যদি আমি চিন্তা করি যে গভর্নমেন্ট লেভেল থেকে কিন্তু আপনাদের স্কুলের ভালো রেজাল্ট হয়। তো সেখানে কেন আমাদের সেই জায়গাগুলোকে মডেল স্কুল আমরা তৈরি করব না? এর জন্য যা যা করার আমরা করব, এবং আমি আশা করি যে আমরা এই যে সরকারে আমরা আছি ঠিকই, কিন্তু সমাজ পরিবর্তনের জন্য আমরা থাকতে চাই, এবং আগামী দিন আপনাদেরকে নিয়ে আমরা থাকতে চাই। আপনারা কিন্তু আবার বলছি, এই রাজ্য কিভাবে চলবে আগামী দিন, এই দেশ কিভাবে চলবে, তার নির্ণায়ক ভূমিকা কিন্তু আপনারা করেন। কিন্তু আপনাদের কাছে অনেক আশা, এবং আমি নিশ্চিত যে আগামী দিন আবার যে কালচার এতদিন ধরে, বিশেষ করে শিক্ষক কর্মচারীদের যে কালচার এতদিন চলে এসছে, তাকে আপনারা কিভাবে পরিবর্তন করবেন তার দিশা আপনারা আগামী দিন দেখাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।